যে 2015 সালে 1 কেজি চালের দাম ছিল 35 থেকে 40 টাকা, আজকে 2026 সালে সেই চাল কিনতে হচ্ছে আমাদের 80 থেকে 90 টাকায়। 2015 সালে এক জোড়া জুতা সেলাই করতে মুসিকে দিতে হতো 10 থেকে 15 টাকা, আর আজকে এক জোড়া জুতা সেলাই করতে রাস্তার পাশে বসে থাকা একজন মুসিকে দিতে হয় 40 থেকে 50 টাকা। 2015 সালে আমরা যে রিক্সা ভাড়া দিতাম 10 টাকা, আজকে 2026 সালে এসে আমাদেরকে সেই রিক্সা ভাড়া দিতে হচ্ছে 50 থেকে 60 টাকায়। 2015 সালে একজন ডে লেবার 300 টাকায় পাওয়া যেত, আর আজকে একজন ডে লেবার যদি আপনি নিতে যান তাহলে তাকে দিতে হয় কমপক্ষে 1000 থেকে 1200 টাকা। 2015 সালে একজন চিকিৎসক ফি নিত 500 থেকে 600 টাকা, আর আজকে 26 সালে একজন চিকিৎসক ফি নেয় 1200 থেকে 1500 টাকা। প্রতিটি পণ্য, একেবারে বাসায় যে ঝাড়ু দেয়, টুথপেস্ট, একটা হারপিক এবং এই যে থালা বাসন মাঝে যে মাজুনি, সেই মাজুনিটার দামও পর্যন্ত আজকে ডাবলের চাইতেও রিডাবল হয়ে গেছে। অথচ আমাদের বেতন ভাতা এখনো সেই 2015 সালেই দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের দেশের কিছু অর্থনীতিবিদ আছে, তারা বলে পে স্কেল দিলে নাকি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আমরা ওই সকল অর্থনীতিবিদদেরকে বলতে চাই, এই 2015 সালের পর থেকে আজকে 2026 সাল, 11 বছরে কারো বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে। 11 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা ছিল, একটা পে স্কেল হয়নি, কিন্তু দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়েছে। তাহলে পে স্কেল দিলেই যে দাম বাড়ে আর পে স্কেল না দিলে যে দাম বাড়ে, এই পার্থক্যটা বোঝার ক্ষমতা আপনাদের হয়নি। এই পার্থক্যটা উপলব্ধি করার বুদ্ধি আপনাদের হয়নি। অনেক অর্থনীতিবিদ দেখি, অনেক সুশীল সমাজকে দেখি, যখনই পে স্কেল দেওয়ার কথা ওঠে তখনই আপনারা বিভিন্ন রকমের মতভেদ তুলে ধরেন, বিভিন্ন রকমের ব্যাখ্যা তুলে ধরেন রাষ্ট্রের কাছে। আরে ভাই, আপনারা তো কখনো এই ব্যাখ্যাটা তুলে ধরেন নাই। 11 বছরে বেতন বাড়ে না, তাহলে 11 বছরে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো? 11 বছরে যদি দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, তাহলে 11 বছরে বেতন কেন বাড়বে না? আজকে আমরা নিষ্পেষিত হয়ে গেছি, আজকে আমরা ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছি। এখানে এমন কে আছেন যে ঋণ নাই? এখানে কে কে আছেন? একটু হাত জাগান তো, যে কে কে আছেন আপনারা ঋণী আছেন? আমার মনে হয় 95% মানুষ আজকে ঋণগ্রস্ত। এই যে অনেক কর্মচারী আছে যে প্রভিডেন্ট ফান্ড থেকে 1 কিস্তি, 2 কিস্তি, 3 কিস্তি পর্যন্ত তারা ঋণ নিয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এই ঋণের কিস্তি কর্তন করে মাসের শেষে যে বেতন হাতে পায় তা দিয়ে তারা 10 দিন 15 দিন চলতে পারে না। আমাদের অনেক কর্মচারী ভাইরা আছে, যখন বাসা থেকে বের হয় এই টেনশন নিয়ে বের হয় যে আমার বাসায় বাজার নেই, আমার বাবা মায়ের কাপড় নেই, আমার বাবা মায়ের ওষুধ নেই, আমার ছেলে মেয়েদের পরনের কাপড় নেই, স্কুল কলেজের বই খাতা কাগজ কলম নেই, আমি কিভাবে সংসার চালাবো? এই নিয়ে ঝিমোতে অফিসে গিয়ে সে তার যে কার্য সেটা সে ঠিক মতো করতে পারে না। আরে ভাই, সংসার চালাতে আমাদের অনেক কর্মচারীকে দেখেছি, তারা রাতের আধারে রুমাল বেঁধে অটো রিক্সা চালায়। সংসার চালাতে অনেক কর্মচারীকে দেখেছি রাস্তায় হকারি করতে। পেটের দায়ে দেখেছি অনেক কর্মচারীকে বিভিন্ন পার্কে চানাচুর বিক্রি করতে। এগুলি যদি সরকারি চাকরি করে করতে হয়, তাহলে আগামী প্রজন্ম সরকারি চাকরির প্রতি কি আগ্রহী হবে? আজকে দেখেন, আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা টিফিন ভাতা পাই মাত্র 200 টাকা। আমরা যদি সেটাকে কর্মদিবস হিসেবে ভাগ করি তাহলে 6 টাকা 66 পয়সা হয়। রাস্তার দাঁড়িয়ে যারা পানি বিক্রি করে, ফিল্টারের পানি, 1 গ্লাস পানি খেতে লাগে 10 টাকা, একটা বিস্কিট খেতে লাগে 5 টাকা, একটা রং চা খেতে গেলে লাগে 15 টাকা। আপনি 6 টাকা দিয়ে কি খাবেন? আজকে আমাদেরকে যাতায়াত ভাতার জন্য দেওয়া হয় 300 টাকা, তাহলে পার ডে পরে 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি কোথায় যাবেন এই বাজারে? 10 টাকা দিয়ে আপনি কিভাবে অফিসে যাবেন বলেন? যেখানে একটা রিক্সায় ওঠানামার ভাড়া 50 টাকা, একটা লোকাল বাসে ওঠানামার ভাড়া 20 থেকে 30 টাকা, তাহলে আপনাকে তো দুর্নীতি করতে এমনি সরকার বাধ্য করছে। আজকে এই যে কর্মচারীরা, বিভিন্ন কর্মচারীরা তারা যে অপকর্মে লিপ্ত হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে তাদের বেতন বৃদ্ধি নেই দীর্ঘ